নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি আমার বাংলা। খুন লুকোতেই ছেলে ধরা গুজব। উত্তর 24 পরগনার গুজবে চাঞ্চল্যকর তথ্য একেবারে প্রকাশ্যে এসেছে। কাজীপাড়ায় ঘটনা, যেখানে সেই খুনের তথ্য, খুন লুকোতেই ছেলে ধরা গুজব, এই প্রশ্নই কিন্তু উঠছে। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি তথ্য প্রকাশ্যে আনা হলো পুলিশের তরফ থেকে? কি ঘটনা ঘটেছে? একদম দেখো, চলতি মাসের 8 তারিখে আমরা দেখেছিলাম বারাসাত কাজীপাড়ায় অর্থাৎ এক নাবালক, অর্থাৎ বছর দশেকের এক বালক তার বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে যাবার সময় সেখান থেকে নিখোঁজ হয়। পরবর্তীকালে 4 দিন পর পচাগলা দেহ উদ্ধার হয়। এই পচাগলা দেহ উদ্ধারের সময় কিন্তু বারবার উঠে এসেছিল যে এই শিশুটির বা এই বালকের কিডনি, চোখ সহ একাধিক পাচার হয়ে গেছে, এবং এটা নিয়ে বারংবার কিন্তু প্রচার হয়েছে এবং গুজব ছড়িয়েছে বিভিন্ন জায়গায় যে এই ছেলে ধরা সন্দেহে ছেলে ধরা চুরি করে নিয়ে যাচ্ছে, কোথাও কিডনি চুরি করে নিয়ে যাচ্ছে, কোথাও চোখ চুরি করে নিয়ে যাচ্ছে। এই অভিযোগ সামনে আসে এবং তার প্রায় 4 দিন পরে পচাগলা দেহ উদ্ধার হয়। তারপরে পুলিশ প্রায় এই ঘটনার 8 তারিখ থেকে 18 তারিখ 10 দিন পর সেখানে আরও নতুন একটি গুজব তৈরি হয় উত্তর 24 পরগনা জেলা জুড়ে, যে সারা জেলা জুড়ে ছেলে ধরা সন্দেহে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গুজব রটছে, এবং এখান থেকেই বারাসাতে এবং মধ্যমগ্রামে একাধিক জায়গায় এই গুজবের ফলেই কিন্তু একাধিক ব্যক্তি, নিরীহ ব্যক্তি, তারা কিন্তু আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত 3 জন কিন্তু বারাসাত জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চলছেন। সবটাই কিন্তু গুজব। এই যে মাস্টার মাইন্ড, অর্থাৎ এই যে ছেলে ধরা সন্দেহ, এই যে গুজব রটানো, সবটাই করেছেন তার কাকা, অর্থাৎ এই বালকের কাকা। তিনি যখন তার ভাইপোকে খুন করেছেন সম্পত্তিগত কারণে, সেই মোটিভ চেঞ্জ করার জন্যই, পরিবর্তন করার জন্যই তিনি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তিনি বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন যে সবটাই হচ্ছে ছেলে ধরা সন্দেহে, বিভিন্ন জায়গায় কোনো বহিরাগত যাতে কেউ না আসতে পারে। অর্থাৎ তিনি যে খুন করেছেন সেই খুনের পুরো ব্যাপারটি ঢাকার জন্যই তিনি এই পরিকল্পনা করেছিলেন, যে গুজব, বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়েছিলেন। ফলে প্রায় 15 দিন পরে বারাসাত পুলিশ, একেবারে বারাসাত থানা, এই অঞ্জীব নবী অর্থাৎ এই ফারদিন নবীদের কাকা আজকে একেবারে পুলিশের জালে, এবং তিনি স্বীকার করেছেন শুধুমাত্র এই যে খুন করেছে সেই খুনের পিছনে, খুনের মোটিভটা সরানোর জন্যই তার এই পূর্ব পরিকল্পনা, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে তিনি গুজব ছড়িয়েছেন। আর এই গুজবের ফলে বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, গাইঘাটা, বাগদা, দেগঙ্গা সহ বিস্তীর্ণ এলাকায় এই গুজব রটিয়েছে, একাধিক মানুষ আক্রান্ত হয়েছে। ফলে পুলিশের কিন্তু বড় সাফল্য বলাতে পারে, তার কারণ খুন করে তিনি বারংবার পুলিশকেও নাকানি চোবানি করাচ্ছিলেন, অর্থাৎ তিনি বারংবার পুলিশকে ধোঁকা দিচ্ছিলেন যে এই ঘটনার সঙ্গে কিডনি পাচার সঙ্গে যুক্ত রয়েছে, এই ঘটনার সঙ্গে, এই খুনের পিছনে অর্থাৎ নারী, অর্থাৎ শিশু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে তিনি বারংবার পুলিশ প্রশাসনকেও ঘোল খাওয়াচ্ছিলেন। ফলে তিনি খুন করেছেন এবং সেই খুনের অর্থাৎ আড়াল করার জন্য তিনি বিভিন্ন রকম ভাবে কখনো বাচ্চা পাচার, কখনো শিশু পাচার, কখনো কিডনি চুরি করেছে, কখনো চোখ চুরি করেছে, এবং একাধিক অভিযোগ তিনি বারবার কিন্তু জনমানসের সামনে আসে, এবং তিনি বারংবার বলছিলেন এলাকার বহিরাগত কোনো মানুষ যাতে এলাকায় না আসে। অর্থাৎ পুলিশ প্রশাসন বারংবার সেখানে তদন্তে গেছেন, তাদেরকেও বিভ্রান্ত করেছেন। ফলে এর সঙ্গে কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু এই মূল অভিযুক্ত অর্থাৎ এই অঞ্জন নবী হচ্ছে মূল অভিযুক্ত। খুন করার পরেই তার পুরো মোটিভটা চেঞ্জ করার জন্য এই গুজব রটিয়েছে এবং একাধিক মানুষ আক্রান্ত হয়েছে। তারপর থেকেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। অনেক ধন্যবাদ জিয়াউল। পুলিশ সুপার কি জানাচ্ছেন শুনুন আপনারা। 8 তারিখ থেকে वो मौका, एक অপরচুনিটি वो খুঁজছিল। 9 তারিখে জ্বর থাপ্পড় মেরেছে আর গলা টিপি দিয়েছে। এর একটাই জিনিস ছিল কি কিভাবে পুলিশকে ডাইভার্ট করা হয়। তো ये ফার্স্ট ছুটিয়েছে कि ये बच्चा चोर আছে, यही वो फरदीन के নিয়ে গেছে। और তারপরে আপনি দেখছেন कि এই নিয়ে রিউমার কত গজব ছড়ানো হয়েছে, জাস্ট টু ডাইভার্ট পুলিশ ফ্রম হিমসেলফ। মসজিদ में ये বলেছে कि ये আগে भी করেছে এরকম कि আমাকে জিন আয়, জিন ধরে। तो जिन আমাকে বলেছে कि फरदीन तो हम सबसे बहुत दूर चला गया। শিশু চুরির গুজব, নানা জায়গায় শিশু চোর সন্দেহে গণপিটুনি। এরই মধ্যে অন্য ছবি দেখা গেল দেগঙ্গায়। মহিলাকে ধরেও পিটুনি নয়, পুলিশের হাতে তুলে দিলেন সেখানকার গ্রামবাসীরা। কখনো বারাসাত, কখনো বনগা, কখনো আবার গাইঘাটা। শিশু চুরি নিয়ে প্রথমে গুজব, তারপর সন্দেহের বশে চলে গণপিটুনি।
এ নিয়ে সচেতন করতে মাইকিংও করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতে বাচ্চা চুরি বা অপহরণের গুজব ছড়াচ্ছে, আপনাদেরকে জানানো যাচ্ছে যে পুলিশের মাইকিং এর পর কাজ হলো উত্তর 24 পরগনার দেগঙ্গায়। রবিবার সকাল শিশু চোর সন্দেহে এক মহিলাকে ধরেন স্থানীয়রা, কিন্তু তাকে মারধর করা হয়নি। মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। মানুষ তো ছদ্মবেশী, কিভাবে কি মানুষ ঘুরে বেড়াচ্ছে বোঝা যাচ্ছে না। 24 ঘন্টা খবর দেখছি, টিভি দেখছি, সন্দেহজনক লোক হলে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেবে, তাই আমরা করে দিয়েছি। পুলিশ খবর দিয়েছি, পাবলিক যদি গায়েব তোলে। এইরকম গুজবে বহু মানুষের প্রাণও চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেগঙ্গায় আপনি যেটা বললেন যে দেগঙ্গায় যে ঘটনাটা ঘটেছে, যে মানুষ ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে, একদম সঠিক কাজ। পুলিশের প্রচারে দেগঙ্গায় কাজ হয়েছে, কিন্তু গাইঘাটায় অসচেতনতার ছবি। এখানে এদিন শিশু চোর সন্দেহে মারধর করা হয় এক যুবককে। গাইঘাটা থানার পেরি গোপালপুর। স্থানীয়দের দাবি, দিন কয়েক ধরে এই এলাকায় ঘোরাঘুরি করছিলেন এক যুবক। রবিবার সকালে পেরি গোপালপুর বাজারে এক ব্যক্তি বাড়িতে ঢোকেন। শিশু চুরির চেষ্টায় ছিলেন বলে অভিযোগ। ধরা পড়ার পরই শুরু হয় মারধর। পুলিশ তাকে উদ্ধার করে। তদন্তকারীদের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কালকে এসে একজন আমাদের বাড়ির পাশে একজন ভদ্র মহিলার বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। সে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়, সে বলছে আমার বাড়ি তেঁতুলিয়ায়। আজকে বলছে আমার বাড়ি কোথায়, কেওসাই বাড়ি, মানে মিথ্যে কথা বলছে। এবং ওর সাথে নাকি 6 জন এসছে, তারা নাকি সাইডে আছে কোথায়, তাদের আর কি ঠিকানা দিতে পারলো না এবং পাবলিকে মেরেছে, এটুকুই জানি। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনারই বনগা। শনিবার রাতে ছেলে ধরার সন্দেহে এখানেও এক ব্যক্তিকে মারধর করা হয়। তাকে ভর্তি করা হয় বনগা মহকুমা হাসপাতালে। পুলিশের দাবি, ওই ব্যক্তি ভবঘুরে। মারধরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর তৎপর পেট্রাপোল থানার পুলিশ। ছেলে ধরার সন্দেহে গণপিটুনি রুখতে প্রচার চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তিকে চোখে পড়ে তাহলে পেট্রোল থানাকে জানান এবং কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। চলে মাইকিংও। নিউজ 18 বাংলা। আর এদিকে জঙ্গি যোগ সন্দেহে ধৃত কলেজ পড়ুয়া, গ্রেপ্তার করা হলো কম্পিউটার সায়েন্সের ছাত্রকে। বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবেই কাজের তথ্য পেয়ে অভিযানে এসটিএফ ও রাজ্য পুলিশ। পানাগড় থেকে ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। এ নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ, এই সন্দেহে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার পানাগড়ে এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযান। ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। 21 বছরের এই যুবক পশ্চিম বর্ধমানের পানাগড়ের মিরপাড়ার বাসিন্দা। কম্পিউটার সায়েন্সের 2য় বর্ষের পড়ুয়া। এই যুবকের সঙ্গেই নাকি জঙ্গি সংগঠনের যোগসূত্র পেয়েছে এসটিএফ। তাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, বিভিন্ন তথ্য দেওয়া নেওয়াও করেছে। হাবিবুলের সম্পর্কে তথ্য পেয়েই ময়দানে নামে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার কাকসা থানার পুলিশকে নিয়ে সোজা পানাগড়ের মিরপাড়ায় হাবিবুল শেখের বাড়িতে গ্রেপ্তার করা হয় কলেজ পড়ুয়াকে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কারণ এর পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
আর এদিকে নিট কেলেঙ্কারিতে সিবিআইয়ের এফআইআর। 5ই মে নিট ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ। বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বেশ কয়েকটি রাজ্য জুড়ে সক্রিয় চক্র। ইতিমধ্যেই সিবিআই তদন্তের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকেই তো কুণাল ঘোষের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। কাউন্সিলরের অফিসে হামলায় গ্রেপ্তার 4। গতকাল রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার পরিস্থিতি। আদি নব্য কোন্দলে কাউন্সিলরের অফিসেই হামলার অভিযোগ। দিনে দুপুরে পিন্টু দেবনাথের অফিসে হামলা চালানো হয়। বাঁশ লাঠি নিয়ে মারধরে জখম বেশ কয়েকজন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। পার্টি অফিসে আমাদের পার্টির ছেলেরা এসে বসেছে। সেই সময় যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে তারা অফিসে অতর্কিত আক্রমণ করে। কাচের দরজা ভেঙে কাঁচ দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, কাঁচে গুঁড়ো দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করেছে। এখন এরা প্রত্যেকেই পিএলএস হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। কারা কারা জড়িত এই ঘটনার সাথে? আমি একজনের নাম পেয়েছি, অমিত হালদার। আর কারা কারা ছিল কি ছিল, অফিসে সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশ তদন্ত করছে। সবার নাম নিশ্চয়ই পেয়েছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে? তারা কোন পার্টির সাথে? এরা একসময় বিজেপি করতো, তৃণমূল করতে এসেছিল। যখন দেখছি ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য তৃণমূল এসছে, আমরা অফিস থেকে বার করে দিচ্ছি। আপনার উপরেও কি হামলা করতে পারতাম? আজকে যদি থাকতাম আমার উপরে হামলা হতো। আমাকে রানে মেরে দেওয়ার মতন সিচুয়েশন করে ওরা। এতদিন প্রশাসন ওদেরকে অ্যারেস্ট করতে পারেনি। পাড়া প্রতিবেশী যখন জানতে পারে যে ওই পার্টি অফিসে ওরা আছে, পাড়া প্রতিবেশী গিয়ে জনরোষে পাবলিকে ধরে ওদেরকে মারধর করে। কাউন্সিলর ওদেরকে সাপোর্ট করছে। আর ওই কাউন্সিলর পার্টি অফিসে কি করে থাকে ওরা বলছে যে আপনারা বিজেপি করেন। তো সেইটাই এখন বলছে বিজেপি করি, তো আমরা বিজেপি করি, বিজেপির প্রমাণ দেখা। পিন্টু দেবনাথ যেটা বলছেন, আপনারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন। মূলত কি এই জমিটা নিয়ে? এই জমিই নিয়ে। জমিটা কি দখল করতে চাইছে? জমিটা দখল করতে চাইছে। এটা কি আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর জানে, এমএলএ ম্যাডাম উনি অব্দি জানে, পুলিশকে জানিয়েছিলেন বিষয়টা? পুলিশ প্রশাসনও জানে। সরু প্ল্যাটফর্ম, ট্রেন পৌঁছতেই যাত্রীদের ভিড়। প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে যাওয়ার রাস্তাও একেবারে সরু, তাই ভিড় এড়াতেই ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই রোজকার এই ছবি বিধাননগর রোড স্টেশনের। অফিস টাইমে স্টেশনে ভিড়, অফিস যাওয়ার তাড়া, তাই ঝুঁকি নিয়ে চলে যাতায়াত। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই অনেকে রেল লাইন পারাপার করেন প্রাণের ঝুঁকি নিয়ে। এই ছবি বিধাননগর রোড স্টেশনের। এখানকার 3 নম্বর প্ল্যাটফর্মে রেলিং এর ফাঁকা অংশ দিয়ে অনেকেই রেল লাইন পারাপার করেন। এভাবে পারাপার মানেই ঝুঁকি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। তারপরেও কেন এভাবে পারাপার করছেন প্রশ্ন শুনে কেউ বলছেন সরি। না একটু লেট হয়ে গেছি তাই জন্য। কেউ আবার এ নিয়ে মুখ খুলতে নারাজ। এইভাবে যাতায়াত করছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আপনি এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে না? দাদা এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে তো? যদি তারা আছে বলে আপনার তো প্রাণের ঝুঁকিও আছে, এইভাবে পার হচ্ছেন। রাজ্যে তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেকের কাছেই বিধাননগর রোড রেল স্টেশন। রোজ হাজার হাজার যাত্রীর ভিড়। শিয়ালদার দিকে যাওয়ার বেশিরভাগ ট্রেনই আসে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার রাস্তা খুবই সংকীর্ণ, তাই রেলিং এর ফাঁক দিয়েই অনেকে রেল লাইন পারাপার করেন।
নিত্যদিন বিধাননগরের 3 নম্বর স্টেশন দিয়ে এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন অসংখ্য নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ যে বিধাননগর স্টেশনে যাতায়াত করার জন্য এতটাই সংকীর্ণ রাস্তা যে ডিভাইডারের গ্রিল ভাঙা অংশ দিয়েই তারা রোজ পারাপার করেন। এই একটা গাড়ি নামার প্যাসেঞ্জার নামার পরে পরবর্তী গাড়িগুলো এসে যায়, এখান দিয়ে বেরোনোর অবস্থা খুবই দুর্যোগ অবস্থা। তার জন্য পেছন দিক দিয়ে যদি একটা ওভারব্রিজ যদি করে দেয়, লোকগুলো এই দিক দিয়ে বেরোতে পারে। তো পিছনের দিকে ওভারব্রিজ হলে পরে প্রত্যেকটা মানুষেরই একটা সুবিধা হবে, যাতায়াত করতে খুবই সুবিধা হবে। না দেখুন, আমরা কখনোই চাই না এরকম মানুষ এইভাবে পারাপার করুক। তা সত্ত্বেও মানুষ এটা করছে, একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে করছে। কর্মক্ষেত্রে দেরিটা মানুষ হয়তো প্রাধান্য দিয়ে ফেলেন রাদার দেন তাদের জীবনে। তবে এফওবি যেটা কথা বলা হলো, এফওবি নিশ্চয়ই উই উইল টেক কেয়ার। আমরা দেখবো, বিধাননগর একটা আমাদের কাছে অত্যন্ত সেন্সিটিভ লোকেশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। জলাশয় বুঝিয়ে একের পর এক নির্মাণ, কোথাও তৈরি হচ্ছে বহুতল, কোথাও কারখানা। এর জেরেই বেহাল নিকাশি। বছর ভোর আন্দুলের গ্রামে জল যন্ত্রণা, এতেই দুর্ভোগ একেবারেই চরমে। রাস্তায় জল, খেলার মাঠে জল, প্রায় সারা বছর জমা জলে দুর্ভোগ হাওড়ার আন্দুলে। আন্দুলের পাশ দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। রাস্তার পাশে রয়েছে নয়নজুলি এবং জলাশয়, যা আন্দুল সহ হাওড়া শহরের জল নিকাশির বড় ভরসা। এইসব জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ। অভিযোগ, নিকাশির পরিকল্পনা ছাড়াই কারখানা অথবা বহুতল তৈরির অনুমতি দিচ্ছে আন্দুল গ্রাম পঞ্চায়েত। ফলে এলাকার জল বেরোনোর রাস্তা বন্ধ। ভুগতে হচ্ছে আন্দুলের আরগোড়ের প্রায় 25,000 বাসিন্দাকে। কোথাও রাস্তায় জল, কোথাও আবার বাঁশ দিয়ে তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা। খেলার মাঠ যেন পুকুর। স্থানীয়দের দাবি, প্রায় সারা বছর এই গ্রামে জল জমে থাকে। এর জেরে বন্ধ অঙ্গনওয়াড়ি স্কুল। যখন মাঠ উদ্বোধন হচ্ছে তখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলও বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা কতদিন বন্ধ থাকে? বন্ধ বলতে কি, জল লাগবে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। যদি 12 মাসে একটা বছর মোটামুটি 10 মাস বন্ধ, 2 মাস খোলা। মাঠটায় লোক ভর্তি থাকতো সবসময়, শুকনো তো 10 বছর 12 বছর জলে ভরে যাচ্ছে এই কারখানা হতে। বছর ভর জল যন্ত্রণা। এরই প্রতিবাদে আন্দুল পঞ্চায়েত অফিসে বিক্ষোভ স্থানীয়দের। 8 ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে, আর এখানে পার ডে 60,000 লিটার জল দিয়ে ছেড়ে দিচ্ছে। আমরা কোথায় যাবো? মেম্বাররা জিতছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইন হয়ে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি, কাজ হবে। আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে, আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করব, এবং ওটার অ্যামাউন্ট প্রায় 30 লাখ। আন্দুল পঞ্চায়েতের তরফ থেকে পরিস্থিতি বর্ষার আগে সামাল দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এইটুকু সময়ের মধ্যে কি করে এত বড় সমস্যা মেটাবে পঞ্চায়েত, সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। সরকারি হাসপাতালে বেহাল নিকাশি, ইমার্জেন্সি ওয়ার্ড সহ গ্রাউন্ড ফ্লোরে জমছে বাথরুমের নোংরা জল, আর সেই জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভোগান্তি চরমে। বীরভূমের সিউড়ি, এখানেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন রোগীর ভিড়। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল। হাসপাতালেরই বাথরুমের নোংরা জলে ভাসছে এমার্জেন্সি ওয়ার্ড। জল থই থই একতলার অন্য ওয়ার্ডও। সেই নোংরা জল পেরিয়ে ঢুকতে হচ্ছে হাসপাতালে। মানুষ পুড়ে গেলে তো মানুষের আরো তো বিপদ হয়ে যাবে। আপনারা যদি না দেখে তারা কি করে আর ডেভেলপ হবে? আমরা যে একটা পেশেন্টকে নিয়ে আসবো সেই হিসেবে তো আমরা নিয়ে আসতে পারবো না। দেখে তো ভয় লাগছে, যা রাস্তা হয়েছে পরিষ্কার রাখা দরকার। 10 তলা বিল্ডিং নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এক এক তলায় এক একটা বিভাগ, প্রত্যেক তলায় রয়েছে বাথরুম। সেখানকার নোংরা জল পাইপে করে বেরিয়ে যাওয়ার কথা। অভিযোগ, একতলার আউটলেট দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি, ফলে বাথরুমের জল বেরোচ্ছে না। সেই নোংরা জলই ঢোকে এমার্জেন্সি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে। হাসপাতালের বাইরের নর্দমারও একই অবস্থা।
সেখানে রয়েছে বস্তি, নর্দমার উপর ঘর করে থাকেন অনেকে, তাই নর্দমাও সাফাই হয় না। এতে হাসপাতালে বাড়ছে দুর্ভোগ। আগে তো পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত এক দুবার করেছিল, মিউনিসিপ্যালিটি হওয়ার পরে এখনো কই কিছু করে নাই। তো অনেক জল হয়ে গেলে আমাদের বাড়ি দিকে জল উঠে যায়, তারপরে নোংরা ড্রেনের গন্ধ, খুব মশা, ড্রেন পরিষ্কার হয়। কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা, সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। আশা করি এই সপ্তাহের মধ্যে ঠিক হবে। আমাদের তরফ থেকে পৌরসভার পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়। কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স, সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো। বারবার সিউড়ি হাসপাতালের যে চেম্বারে জল তা কিন্তু উপচে চলে আসছে এবং তাতে সমস্যায় পড়েছে রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা। আর এই সমস্যা থেকে কবে কিভাবে মুক্তি পাবে তার কিন্তু প্রশ্নের এখনো অবধি কেউ কোনো উত্তর দিতে পারেনি। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। এদিকে বর্ষার শুরুতেই মালদার ভূতনিতে ভাঙন ভয়, পার ভাঙছে গঙ্গা ও কোশির। ভাঙন রোধের কাজ নিয়েই ক্ষোভ বাসিন্দাদের, পরিদর্শনে প্রশাসন, রাজনৈতিক তরজাও একেবারে তুঙ্গে। ফুঁসছে গঙ্গা, ফুঁসছে কোশি, জোড়া ফলায় ভাঙছে পাড়, নিমেষে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। বর্ষার শুরুতেই মালদার ভূতনিতে ভাঙনে ভয়। বর্ষার শুরু, ভাঙনও শুরু মালদায়। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানিকচকের ভূতনির কেশবপুর কলোনি ও কোশিঘাট এলাকার। এই এলাকায় গঙ্গায় মিশেছে কোশি। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তেই দুই নদী এখন ফুঁসছে, জোড়া ফলায় বাড়ছে বিপত্তি, বাড়ছে ভয়। প্রচুর ভাঙন আছে, আপনার 150 মিটার মতন ভেঙে ঢুকে গেছে, এখনো কোনো হয়নি। আচ্ছা, ওই কাজটার ব্যাপারে যেখান থেকে কাজ করার কথা সেখানে না করে অন্য জায়গাতে কাজটা করিয়েছে। না, এবার টোটালে হয়নি, গতবার হয়েছিল। কি আশঙ্কা করছেন এভাবে ভাঙন হলে কি হতে পারে? আপনার 2-4 দিনই জল ঢুকে যাবে, 2-4 দিনই ভেঙে একবার সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবে। যদি কোনো প্রসেস, যদি কোনো কাজের উদ্যোগ না নেওয়া হয় তাহলে 2-3 দিনই কেটে নিবে সম্পূর্ণটা। এরই মধ্যে ভাঙন রোধে প্রশাসনিক কাজ নিয়ে বাড়ছে ক্ষোভ। অনেকেই বলছেন যে এলাকায় কাজ করার দরকার সেখানে হচ্ছে না, কাজ হচ্ছে অন্যত্র, এতেই বাড়ছে বিপদ। কোন জায়গায় ভাঙন হচ্ছে? ভাঙন হচ্ছে একটা গঙ্গা কোশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা, ইমিডিয়েটলি যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কিরকম ভাঙনের তীব্রতা? কিরকম ভাঙনের তীব্রতা? সকাল থেকে মোটামুটি 8-10 বিঘার মতো জমি কেটে গেছে। নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে। ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে। এখন আতঙ্কে রয়েছেন? আতঙ্কে সব গ্রামবাসী আমরা। ভাঙন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রশাসনিক মহলেও। এলাকা ঘুরে দেখেন মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তারা। স্টার্ট হয়েছে আর কি, স্টার্ট হয়েছে বলতে গেলে, যেহেতু গঙ্গার নদী তো স্টিল আছে, এফেক্টেড নেই, বাট এই যেটা বললাম ফুলার নদী আর কোশি নদীর যে এখন হঠাৎ ডিউ টু এই যে আপনার নর্থ বেঙ্গলে যে বৃষ্টি, ওই কারণে ভালোই 2-1টা জায়গায় এই হয়েছে। গঙ্গার নদী বেড়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গা আমাদেরকে অ্যালার্ট হতে হবে, যেটা আমরা অলরেডি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, এই সাহেবকে বলেছি, ওটা অবশ্যই উনিও টেক কেয়ার করবে। শুরু হয়েছে ভাঙন, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। কারণ গঙ্গা ভাঙনটা জাতীয় বিপর্যয়, ওটাকে ইমিডিয়েট কাজ করা দরকার করে এখন ভাঙনটাকে আমরা শুধু রোধ করতে পারি, পার্মানেন্ট সলিউশন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। বিকজ কেন্দ্র সরকার কোনো টাকা রাজ্য সরকারকে দিচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের কাছে যতবার বলেছি একই কথা ওরা বলেছেন, একইভাবে তারা আমাকে উত্তর দিয়েছেন। রাজ্য সরকারকেই মূলত এখানকার তাদের মূল প্রস্তাব, অর্থাৎ রাজ্য সরকারের প্রস্তাব ছাড়া কেন্দ্রীয় সরকার কখনো মতো কোনো ফান্ড সেখানে ওরা বরাদ্দ করবেন না। কিন্তু উন্নয়ন করতে গেলে বঞ্চনা টঞ্চনার কথা বাদ দিয়ে উন্নয়নের জন্য নিজেদেরকে যুক্ত হতে হবে। ক্যামেরা লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। 10 কোটি টাকা খরচ করে তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্স, কিন্তু আজও চালুই হয়নি। তালা বন্ধ আলিপুরদুয়ারের হাটখোলা মার্কেট। বাজার চালুর দাবিতে সরব হয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। উদ্দেশ্য ছিল এলাকাবাসীর কর্মসংস্থান। কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয় মার্কেট কমপ্লেক্স, কিন্তু আজও চালু হয়নি। তালা বন্ধ হয়ে পড়ে দোতলা বাজার। আলিপুরদুয়ারের 11 নম্বর ওয়ার্ড, এখানেই 10 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে হাটখোলা মার্কেট কমপ্লেক্স।
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের টাকায় মার্কেট তৈরি করে জেলা পরিষদ। মার্কেট কমপ্লেক্সে রয়েছে 104টি দোকানঘর। 2021 অক্টোবরে মার্কেটের উদ্বোধন হয়। দোকানঘরগুলি বিলি করে মার্কেট চালু করার কথা ছিল জেলা পরিষদের, কিন্তু সেই কাজ আজও হয়নি। ফলে বন্ধ হয়ে পড়ে রয়েছে 10 কোটির বাজার। অভিযোগ, বন্ধ বাজারে বসছে মদ গাঁজার আসর। এলাকাবাসী চাইছেন দ্রুত চালু হোক এই মার্কেট। বন্ধ আছে, এখন তো খোলে না, এইভাবেই তো রয়েছে পড়ে। এটা যদি চালু হয় তাহলে অনেকের কর্মসংস্থানও হতো, ভালো হতো, আর জায়গাটারও পরিবর্তন হতো। ভালো কিছুদিন হলো বন্ধ হয়ে গেছে, আমি কিছু দেখতেছি না, কিছু হবে বলে আশা করি, তাই কিছুই নেই। খুললে তো প্রত্যেকেই চলতে হবে, লোকজন আসবে এখানে, নানান ধরনের লোক দেখতে পারবো আমরা। 2021 সালে হয় উদ্বোধন, কিন্তু আজও কেন তালা বন্ধ আলিপুরদুয়ারের হাটখোলা মার্কেট? আমরা শুনেছি স্টলগুলো রেটটা বেশি আছে, এই জন্য এটা সেইভাবে কেউ আগ্রহী হচ্ছে না। তাছাড়াও এটা এন্ট্রান্সের একটা প্রবলেম আছে। জেলা পরিষদের আধিকারিকদের সাথে বিগত দিনে কথা হয়েছিল, বলেছিল এটা কমানোর ওনারা ব্যবস্থা করবে, কিন্তু তারপরেও সঠিক এটা আমরা জানি না তারপর ওনারা কি করছে। আমাদের আগের বোর্ডে এটা করা হয়েছিল, আমরা নতুন বোর্ড আসার পরে তারপরে এটাকে নিয়ে অলরেডি আমরা একটু আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে আমাদের অর্থ কমিটি মিটিং হবে, সেই অর্থ কমিটি মিটিংয়ের মাধ্যমে আমরা যাতে পুনরায় এটাকে চালু করা যায় তার ব্যবস্থা আমরা করব। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বিজ্ঞাপনে ঢেকেছে কল্যাণী। শহর জুড়ে ছেয়ে গিয়েছে বড় বড় হোর্ডিং, যার বেশিরভাগই বেআইনি। বিরোধীদের অভিযোগ, পুরসভার মদতেই কল্যাণীতে বেআইনি হোর্ডিং এর রমরমা। মানতে নারাজ তৃণমূলের পুর প্রধান। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। কবিতাটি বেশ পুরনো, কিন্তু কল্যাণী শহরে আজও প্রাসঙ্গিক শঙ্খ ঘোষের এই কবিতা, কারণ বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে নদিয়ার কল্যাণী। যেদিকেই চোখ যায় সেদিকেই বড় বড় হোর্ডিং। আইটিআই মোড় থেকে সেন্ট্রাল পার্ক, স্টেশন থেকে স্টেডিয়াম, সব জায়গায় হোর্ডিং, বিজ্ঞাপন। হোর্ডিং এর দাপটে ঢাকা পড়েছে মাঠ, পার্ক থেকে সরকারি অফিস। সবুজের শহর কল্যাণী, আর সবুজের শহরেই এখন হোর্ডিং এর দাপট। সবুজ খুঁজতে হয় হোর্ডিং এর চেরার মাঝখান দিয়ে। অভিযোগ, কল্যাণী শহরের বেশিরভাগ হোর্ডিং বেআইনি। এই বিজ্ঞাপনের কারবারের পিছনে বড় আর্থিক দুর্নীতি রয়েছে। সবই হচ্ছে পুরসভার মদতে। কল্যাণীতে মাত্রাতিরিক্ত সংখ্যায় হোর্ডিং দেওয়া হচ্ছে। আমার কাছে যা রিপোর্ট, এই হোর্ডিং বন্টন, হোর্ডিং দেওয়া, তার অনুমোদন, তার সবটা বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে হচ্ছে না। এটা তদন্ত হওয়া উচিত। মিউনিসিপ্যালিটিতে একেবারে ধান্দাবাজ লোকেরা এটাকে এমন ভাবে কুক্ষিগত করে রেখেছে, সমস্ত ধরনের দুর্নীতি এই মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে হয়ে এরা পয়সা ইউজার করছে, সিফন্ড আপ করছে গভর্নমেন্টের পয়সাগুলো। কোনো চেক অ্যান্ড ব্যালেন্সেস কিচ্ছু নেই। আমাদের সিদ্ধান্ত, আমরা সব হোর্ডিং শহর থেকে এই ধরনের ডিসপ্লে বোর্ড উঠিয়ে দেবো। আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড আনছি। দৃশ্য দূষণ, জায়গা নষ্ট হচ্ছে, তারপর বেআইনি, কেউ ওটা না জানিয়েও কেউ বসিয়ে যাচ্ছে। যাদের ভাড়া নিয়েছিল সেটুকু আছে, কিন্তু আমরা তাদেরও চিঠি ইস্যু করে দিয়েছি যে তোমরা খুলে নেবে। কবে হোর্ডিং মুক্ত হবে কল্যাণী শহর, সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ক্যামেরা শঙ্কর গ্রামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।